মৈত্রেয়ী নন্দীর লেখা গল্প পুরস্কার। মাথার উপর বনবন করে ফ্যান ঘুরছে, তাও ঘামছেন নন্দিনী। ব্যাগ থেকে রুমালটা বার করে গলা মুখ মুছে নেন একবার। চশমাটা আবার পরে নিয়ে হাত ঘড়ির দিকে তাকান। 4টে বাজতে চলল। এবার না বেরোতে পারলে রাস্তায় ট্রেনে খুব ভিড় হয়ে যাবে। এই নিয়ে 3 দিন স্কুলের একটা কাজের জন্য কাগজপত্র নিয়ে বিকাশ ভবনে আসছেন নন্দিনী। মধ্যবয়স্ক ক্লার্ক সুব্রতবাবু রোজই নানা অজুহাতে ঘোরাচ্ছেন। এরা বোধহয় লোকের অসুবিধে ঘটিয়ে নিজেদের গুরুত্ব বুঝিয়ে দেবার চেষ্টা করেন। আজও নানা অজুহাত দেখে কাজটা আটকে দিলেন। নন্দিনী ঠিক করেছেন আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বেন। তাই বসে আছেন ঊর্ধ্বতন অফিসারের সাথে দেখা করবেন বলে। তাছাড়া এবার তিনি অর্থাৎ নন্দিনী সেনগুপ্ত প্রিয়বালা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। 5ই সেপ্টেম্বর দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন তিনি। সে ব্যাপারেও কিছু কাজ আছে। পিয়ন বলে গেছে সাহেব মিটিংয়ে আছেন, একটু বসতে হবে। তা সেও তো আধ ঘন্টার উপর হয়ে গেল। ব্যাগ থেকে একটা বই বার করে পড়ার চেষ্টা করেন নন্দিনী। বৃথা সময় নষ্ট করা তার পছন্দ নয়। সবে মনোযোগ দিয়ে বইটা পড়া শুরু করেছেন। পিয়ন ছেলেটি এসে সামনে দাঁড়ালো, মৃদুস্বরে বলল, দিদি যান, সাহেব চেম্বারে এসেছেন। বইটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে হাতের ফাইল সামলে উঠে দাঁড়ান নন্দিনী। রিটায়ার করতে আর কয়েক বছর বাকি। আস্তে আস্তে আর্থ্রাইটিস থাবা বসাচ্ছে শরীরে। অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ উঠে চলতে একটু কষ্ট হয়। ভারী স্প্রিং ডোর ঠেলে অনুমতি নিয়ে ভেতরে আসেন নন্দিনী। এক মুহূর্তের জন্য থমকে যান। যেমনটা ভেবেছিলেন তেমন পক্ককেশ গুরুগম্ভীর ভারিক্কি চেহারার কেউ নয়। বদলে যিনি বসে আছেন তার বয়স 35-এর আশেপাশেই হবে। ল্যাপটপের স্ক্রিনে চোখ। নন্দিনী ঢুকে সামনে দাঁড়াতে চোখ তুলে বললেন, বসুন। বলুন, কি ব্যাপার? নন্দিনী বসে যথাসাধ্য গুছিয়ে সংক্ষেপে তার বক্তব্য পেশ করেন। হাত বাড়িয়ে কাগজগুলো চেয়ে নিয়ে চোখ বোলাতে থাকেন অফিসারটি। হঠাৎ কাগজপত্র থেকে চোখ তুলে নন্দিনীর দিকে দৃষ্টি স্থির করে রাখেন কিছুক্ষণ, যেন কিছু একটা খোঁজার চেষ্টা করেন মুখের দিকে তাকিয়ে। তারপর দ্বিধান্বিতভাবে বলেন, কিছু মনে করবেন না, আপনি কি অনেক দিন আগে সেন্ট জনস স্কুলে পড়াতেন? চমকে ওঠেন নন্দিনী। ছেলেটি কি করে জানল? সে তো কতকাল আগের কথা। এই ছেলেটি কি ওই স্কুলের ছাত্র ছিল সেই সময়? তীক্ষ্ণ দৃষ্টিতে নন্দিনীও এবার ছেলেটির মুখের দিকে তাকিয়ে কোনো একটা চেনা মুখ খোঁজার চেষ্টা করেন। হতাশ হন। তারপর মাথা নেড়ে সায় দিয়ে বলেন, হ্যাঁ তুমি, মানে আপনি কি করে জানলেন? সেন্ট জনসে পড়তেন? ছেলেটি সে কথার উত্তর না দিয়ে চেয়ার সরিয়ে নন্দিনীর সামনে এসে নিচু হয়ে পা ছুঁয়ে প্রণাম করে। উঠে দাঁড়ান নন্দিনী। বাধা দেবার ফুরসতটুকু পান না। সামনে দাঁড়ানো ছিপছিপে লম্বা শ্যামলা রঙের ছেলেটি একমুখ হাসি মাখা উজ্জ্বল চোখে নন্দিনীর দিকে তাকিয়ে বলল, কনগ্রাচুলেশনস ম্যাম, আপনি এই পুরস্কার পাওয়ার একেবারে উপযুক্ত মানুষ। আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে। নন্দিনী তখনও অবাক হয়ে তাকিয়ে আছেন দেখে এবার সে বলে, ম্যাম আমি সায়ন রায়। মনে পড়ে আমাকে? হ্যাপি হোম অরফ্যানেজে ছিলাম একসময়। বিদ্যুৎ ঝলকের মতো নন্দিনীর চোখের সামনে ভেসে ওঠে একটা শ্যামলা কচি মুখ। বড্ড ছটফটে, বড্ড দুষ্টু, কিন্তু চোখ দুটোতে কি গভীর বিষাদ মাখা। এই সেই ছেলে? কি আশ্চর্য! সেই চোখ দুটোকে তো আর খুঁজে পাচ্ছেন না, কিন্তু তাকানোর এই ভঙ্গিটা আর ওই হাসিটা, দুষ্টুমির ঝিলিক মাখা হাসিটার পেছন থেকে সেই মুখটা যেন উঁকি মারছে। নন্দিনীর হতবিহল অবস্থা দেখে সায়ন ওর হাত ধরে চেয়ারে বসিয়ে দেয়। নন্দিনীর ফাইলটা বন্ধ করে বলে, আপনি এখন কোথায় থাকেন ম্যাম? নন্দিনীর জায়গার নাম বলেন। সায়ন বেল বাজিয়ে বেয়ারাকে ডাকে। নির্দেশ দেয়, ড্রাইভারকে বলো ম্যামকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে। নন্দিনী হাঁ হাঁ করে বাধা দেন, কিচ্ছু দরকার নেই এসবের, আমি ট্রেন ধরে চলে যাব, বরাবর তাই যাই। সায়ন হাসে, দরকারটা আমার ম্যাম। ড্রাইভার আজ আপনার বাড়ি চিনে এলে কদিন পর আমি যখন যাব তখন আর অসুবিধা হবে না। আপনার সাথে আমার অনেক কথা আছে। সেসব কথা বলার উপযুক্ত জায়গাও এটা নয়। তাছাড়া আজ এখনই আমাকে একটা জরুরি মিটিংয়ে বসতে হবে, তাই
তবে একবার যখন আপনাকে খুঁজে পেলাম, আর আমি আপনাকে ছাড়ছি না। আপনার এই ফাইল আমি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো খুব শিগগির। আর ভালো কথা, যে কোনো দরকারে আমাকে এখন থেকে শুধু একটা ফোন করে দেবেন। আমার কার্ডটা রেখে দিন। দামি একটা ভিজিটিং কার্ড এগিয়ে দেয় সায়ন। নন্দিনীকে সঙ্গে করে নিচে নিয়ে গিয়ে যত্ন করে গাড়িতে বসিয়ে দেয়। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলে, সামনের শনিবার সন্ধেবেলা আপনার বাড়ি যাব। থাকবেন তো ওই দিন? নন্দিনী হেসে বলেন, এসো। সন্ধ্যের পর আমি খুব দরকার ছাড়া বেরোই না। ম্যাম, দেখো, সায়ন আমাকে মারছে। ক্লাস 3-র অঙ্কের ক্লাস করাতে করাতে বাধা পেয়ে বিরক্ত হয় নন্দিনী। মন দিয়ে একটা অঙ্ক বোঝাচ্ছিল বোর্ডে। পেছনের দিক থেকে ঋণে গলায় আবার অভিযোগ জানায় দেবতনু। নন্দিনী এগিয়ে যায় ব্যাপারটা দেখতে। কি হলো সায়ন, তুমি দেবতনুকে মারছো কেন? ও আমাকে পেন্সিল দিচ্ছে না কেন? ওর তো দুটো আছে। তোমার পেন্সিল কি হলো? যার যার নিজেরটা দিয়ে লেখো। আমার পেন্সিলের শীষ ভেঙে গেছে, কাটারটা আনিনি। দেবতনুর পেন্সিলটা টানাটানি করতে করতে নির্বিকারভাবে জানিয়ে দেয় সায়ন। সদ্য ইউনিভার্সিটি পাশ করে নন্দিনী এই নাম করে ইংরেজি মাধ্যম স্কুলে চাকরি করতে ঢুকেছে। এত সব ঝুটঝামেলা সামলাবার অভ্যাস তৈরি হয়নি এখনও। এরকম সময় বিরক্ত লাগে, হতাশ লাগে। তবু প্রিন্সিপাল স্যারের মুখটা মনে করে বিরক্তিটা গিলে নেয়। স্যার সবসময় বলেন, বাচ্চাদেরকে পড়াতে গেলে ধৈর্য হারালে চলবে না, ভালোবেসে ওদেরকে বোঝার চেষ্টা করতে হবে। নন্দিনীর সাথে থাকা চক বক্সে একটা পেন্সিল ছিল। সেটা সায়নকে দিয়ে বলে, আপাতত এটা দিয়ে লেখো, কাল স্কুলে আসার সময় মনে করে সব নিয়ে আসবে। এখন দেবতনুর পেন্সিল ওকে ফেরত দিয়ে দাও। দুজনে এবার শান্ত হয়। তবে সমস্যাটা একদিনের নয়। সায়নের নামে সব টিচারের রোজ ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ। অন্যের টিফিন জোর করে খাওয়া, জলের বোতল দিয়ে ফুটবল খেলা, কথায় কথায় সহপাঠীদের সাথে মারামারি করা, খাতা বই ছিঁড়ে ফেলা। অভিযোগের অন্ত নেই। সকলে একেবারে তিতিবিরক্ত ওর উপর। তবে এত খারাপের মধ্যেও একটাই ভালো, ছেলেটার পড়াশোনায় মাথা আছে, সব কিছু চটপট বুঝে নেয়। যদিও অসম্ভব চঞ্চলতার জন্য সময়ে কাজ শেষ করতে পারে না। যেহেতু নন্দিনী ক্লাস 3 এ সেকশনের ক্লাস টিচার, তাই অন্য সব টিচাররা এসে নন্দিনীকে সায়নের নামে ওঠা অভিযোগগুলো জানায়। নন্দিনীর অস্থির অস্থির লাগে। কাহাঁ তো এত অভিযোগ শোনা যায়। মাঝে মাঝে সায়নকে প্রচণ্ড বকাঝকা করে নন্দিনী। এই সময় সায়ন চুপটি করে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। মুখ দিয়ে একটাও বাক্য সরে না। কিন্তু পরদিন থেকেই আবার জেকে সেই। নন্দিনী বোঝে এভাবে কিছু হবে না, পন্থা বদলাতে হবে। প্রিন্সিপাল স্যারের বলা কথাগুলো মনে পড়ে যায়। বাচ্চাদেরকে বোঝার চেষ্টা করো, ওদের মনের কাছে পৌঁছে যাও, তবেই ওদেরকে শেখাতে পারবে। তার জন্য সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। মনে রেখো, একজন শিক্ষক কিছু যন্ত্রকে নিয়ে কাজ করে না, তারা মানুষ নিয়ে কাজ করেন। তাও আবার এমন মানুষ যারা এখনও কাদার তাল। আঁকাটা হিরে, কেটে ছেটে পালিশ করে সেই হিরেকে উজ্জ্বল করে তুলতে তোমাদের অনেক বড় ভূমিকা আছে। এ বড় সহজ কাজ নয়, তবে করতে পারলে তৃপ্তি পাবে। এসব কথা মনে পড়লে নন্দিনী উদ্বুদ্ধ হয়। মনে মনে ভাবে, সায়নকে শোধরাতে হলে সায়নের সাথে মিশতে হবে, ওর সমস্যাটা বুঝতে হবে, তবেই যদি কিছু সুরাহা হয়। পারমিতাদি এই স্কুলে অনেক পুরনো টিচার। পারমিতাদিকে সায়নের ব্যাপারে জিজ্ঞেস করলে হয় না? পরের দিন অফ পিরিয়ডে কথাটা পারে নন্দিনী। আচ্ছা পারমিতাদি, সায়নের বাড়ি কোথায় জানো তুমি? ওর প্যারেন্টসদের দেখেছ? পারমিতাদি খাতা দেখতে দেখতে উত্তর দেন, তোর ক্লাসের সায়ন, মানে ক্লাস 3 সায়নের কথাই জিজ্ঞেস করছিস তো? হ্যাঁ, ওর কথাই। সায়ন তো হ্যাপি হোম অরফানেজে থাকে। নন্দিনী আশ্চর্য হয়, সে কি, ওর বাবা মা কেউ নেই? পারমিতাদি এবার মুখ তুলে একটু চিন্তিত স্বরে বলে, তা তো বলতে পারবো না রে, শুধু এটুকু জানি যে ক্লাস 1-এ যখন ও ভর্তি হয় তখন হ্যাপি হোম অরফানেজের ফাদার জেকব এসে সায়নকে ভর্তি করেছিলেন। স্কুলের রেজিস্টারেও গার্জিয়ান হিসেবে ফাদারের নামই দেওয়া আছে। তাছাড়া প্যারেন্টস টিচার মিটিংয়ে বরাবরই হোমেরই কেউ না কেউ অ্যাটেন্ড করে। নন্দিনী আর কিছু বলে না, কিন্তু সায়নের ব্যাপারটা ওর মাথা থেকে সরাতে পারে না। সায়ন অরফানেজের ছেলে শুনে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে।
পরদিন টিফিন ব্রেকে করিডর দিয়ে যেতে যেতে হঠাৎ নন্দিনীর চোখে পড়ে সায়ন অরিত্র টিফিন বক্স নিয়ে টানাটানি করছে। অরিত্র দেবে না, আর ও কিছুতেই ছাড়বে না। ক্লাসে ঢুকে আসে নন্দিনী, কড়া গলায় বলে, এসব কি হচ্ছে সায়ন? সঙ্গে সঙ্গে থতমতকে টিফিন বক্স ছেড়ে দিয়ে দৌড়ে নিজের সিটে চলে যায় সায়ন। একটু পরে ক্লাস ফাঁকা করে খেলার মাঠে চলে যায় সকলে। কি মনে করে নন্দিনীও পিছু নেয় ওদের। সবাই খেলছে, শুধু সায়ন চুপ করে একটা গাছের নিচে একা বসে আছে। নন্দিনীও ধীরে ধীরে এগিয়ে এসে ওর পাশে বসে পড়ে। বড় বড় অবাক চোখে সায়ন নন্দিনীর দিকে তাকায়। সামান্য ভয়ও কি সে চোখে? নন্দিনী সাহস দেবার জন্য ওর হাতটা সায়নের পিঠের উপর রাখে। নরম স্বরে জিজ্ঞেস করে, টিফিন খেয়েছ? সায়ন এক পলক নন্দিনীর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়, ঘাড় নেড়ে জানায় খেয়েছে। তাহলে অরিত্রর টিফিন বক্স ধরে টানাটানি করছিলে কেন? অরিত্রকে ওর মা টিফিন বানিয়ে দেয়, তাতে কি? মা বানালে বেশি ভালো খেতে হয়। তোমাকে কে বানিয়ে দেয়? একটা দিদি। দিদি ভালো বানাতে পারে না? পারে, কিন্তু মার মতো পারে না। নন্দিনী আর কথা খুঁজে পায় না, চুপ করে তাকিয়ে থাকে ছোট্ট ছেলেটার মুখের দিকে। গভীর চোখ দুটোই কি ভীষণ বিষণ্ণতা মাখানো। আগে কেন এটা খেয়াল করেনি ও? ওর ভিতর অনেক কষ্ট জমাট বেঁধে আছে, ও বলতে পারে না। তারই বহিঃপ্রকাশ হয়তো এই দুষ্টুমি, অকারণ রাগ, কে জানে। এরপর বেশ কিছুদিন সায়নকে নানাভাবে লক্ষ্য করে। কথা বলে নন্দিনী বুঝতে পারে সবার মতো একটা পরিবারের অভাব সায়নকে কুড়ে কুড়ে খায়। স্পষ্ট করে বুঝিয়ে বলতে পারে না যদিও, তবে খুব কষ্ট পায় ছেলেটা। নন্দিনী চেষ্টা করে সায়নের দিকে আলাদাভাবে বিশেষ মনোযোগ দিতে। ইদানিং সায়ন নন্দিনীকে ভালোবেসে ফেলেছে। অনেক কথা বলে নন্দিনীর সাথে। মনে হয় সায়নের একটু হলেও দুষ্টুমি করা কমেছে। হ্যাপি হোম অরফানেজ সম্পর্কে খোঁজখবর নিয়ে নন্দিনী জেনেছে ফাদার জ্যাকবস দেবতুল্য লোক। গত 30 বছর ধরে অজস্র অনাথ শিশুদের আশ্রয় দিয়ে নিজের পরিবারের মতো প্রতিপালন করেছেন। তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এখন ফাদার বয়সের ভারে কিছুটা নুজো। স্থানীয় লোকেরাও অন্তর থেকে শ্রদ্ধা করে ফাদারকে। ভালোই চলছিল বেশ কিছুদিন। হঠাৎ একদিন ছুটির পর স্টাফ রুমে ঢুকে সঞ্চিতাদি বলল, জানিস সায়ন আজ ওর ক্লাসে রাজদীপের মাথা ফাটিয়ে দিয়েছে। গার্জিয়ান কল হয়েছে সায়নের। আবার? কদিন তো একটু শান্ত ছিল। কি হয়েছিল জানো? মারলো কেন ও? বিব্রত হয় নন্দিনী। শেষের দিকে 3টে পিরিয়ডে ওর পরপর ক্লাস ছিল, তাই হয়তো জানতে পারিনি ঘটনাটা। শুনলাম রাজদীপ নাকি বলেছিল তুই বাজে ছেলে, তাই তোর বাবা মা তোকে ফেলে দিয়েছে, সেই জন্যই তো তুই অনাথ আশ্রমে থাকিস। ব্যাস, এতেই খেপে গিয়ে সায়ন ছেলেটার মাথা জোরে দেয়ালে ঠুকে দিয়ে রক্ত বার করে দিয়েছে। নন্দিনী বুঝতে পারে সায়নের দুর্বলতম জায়গায় হঠাৎ আঘাত লেগেছে, তাইও এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছিল। স্টাফ রুম থেকে বেরিয়ে প্রিন্সিপালের রুমে ঢোকে নন্দিনী। প্রিন্সিপালকে বলে, স্যার আপনি অনুমতি দিলে কাল সায়নের গার্জিয়ানের সাথে আমিও একটু কথা বলতে চাই। প্রিন্সিপাল বলেন, ক্লাস টিচার হিসেবে তুমি থাকতেই পারো, থাকা উচিতও। আমি ডেকে নেব তোমাকে। পরদিন ফাদার জ্যাকবের মুখোমুখি হয় নন্দিনী। শান্ত সৌম্যদর্শন বৃদ্ধ মানুষটি প্রিন্সিপালের অভিযোগ মন দিয়ে শোনেন। মাথা নিচু করে বসে থাকেন কিছুক্ষণ। তারপর খুব ধীর কণ্ঠে বলেন, আমার বোধহয় কিছু ভুল হয়ে গেল। ও ঠিক অন্যদের মতন নয়। আদর, যত্ন, শাসন, ভালোবাসা কোনো কিছু দিয়েই ওকে সঠিক পথে আনতে পারলাম না। সব সময় ওর নামে অভিযোগ শুনতে শুনতে আজকাল বড় ক্লান্ত লাগে। কি যে করি? অসহায় হতাশ দেখায় বৃদ্ধ মানুষটিকে। নন্দিনী কৌতূহলবশত জানতে চায়, সায়ন আপনার কাছে এলো কি করে? কোথায় কিভাবে পেয়েছিলেন ওকে? ফাদার বলেন, কিছু দূরে একটা গ্রামে ওদের বাড়ি। ওর যখন বছর 3 বয়স, তখন ওর বাবা হঠাৎ ওদের ফেলে রেখে সামান্য যা কিছু সঞ্চয় ঘরে ছিল সব নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। সায়নের মা তখন অথই জলে পড়ে। অভাবের তাড়নায় এক বাড়িতে রাত দিনের কাজ নিতে বাধ্য হয়। তারা সায়নের মাকে রাখলেও সায়নকে রাখতে রাজি ছিল না। তাই ওর মা নিরুপায় হয়ে আমাকে অনুরোধ করেছিলেন যাতে ছেলেটাকে আমরা আশ্রয় দিই, লেখাপড়া শিখিয়ে মানুষ করি। সেই থেকে ও আমার কাছে হ্যাপি হোমে আছে। মেধাবী ছেলে। বুঝেছিলাম ওকে পড়াশোনা শেখালে ও অনেক দূর যাবে, তাই ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। নিজের সন্তানের মতনই চিরকাল দেখে এসেছি ওদের সবাইকে।
যাতে নিজেদের বাবা মায়ের অভাব ওরা বুঝতে না পারে তার জন্য সব রকম চেষ্টা করেছি। কিন্তু আজকাল মনে হচ্ছে আমার আন্তরিক চেষ্টা সত্ত্বেও কোথাও একটা অপূর্ণতা থেকেই যায়। হ্যাপি হোম কিছুতেই সবার কাছে সত্যিকারের হ্যাপি হোম হয়ে উঠতে পারে না। হয়তো ওদের যা প্রয়োজন তার সবটুকু দিতে পারি না আমি, কি জানি, হয়তো পারা সম্ভবও নয়। দীর্ঘশ্বাস ফেলে চুপ করেন ফাদার। নন্দিনী জিজ্ঞেস করে, ওর মা আসে না ওকে দেখতে? ফাদার বলেন, সবিতা, মানে ওর মা তো আগে প্রতি রবিবার বিকেলে ওকে দেখতে আসতো, কিন্তু সায়ন খুব অদ্ভুত ব্যবহার করে ওর মায়ের সাথে। মাকে দেখলেই লুকিয়ে পড়ে, কিছুতেই মায়ের কাছে আসতে চায় না। সবিতা খুব কষ্ট পায়, কাঁদে। তাই আমি ওকে ঘন ঘন আসতে বারণ করেছি। এখন সবিতা পুজোয় ওর জন্মদিনে আসে। অনেক কষ্ট করে সায়নকে তখন ঘর থেকে বার করতে হয়। নন্দিনী চিন্তিত হয়ে বলে, ওর মাকে কি একবার স্কুলে আনা যায়? তারপর প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলে, স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একবার ওর মায়ের সাথে কথা বলতে চাই। প্রিন্সিপাল ফাদারের দিকে তাকিয়ে বলেন, ফাদার যদি সায়নের মাকে খবর দিয়ে আনাতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি খবর দেব সায়নের মাকে। সবিতা নিশ্চয়ই আসবে। দেখুন কথা বলে যদি কিছু সুরাহা হয়। ফাদার চলে যাবার ঠিক দুদিন পরে সবিতা স্কুলে এসেছিলেন। নন্দিনী অনেকক্ষণ সায়নের মায়ের সাথে কথা বলেছিল সেদিন। সায়নের মানসিক কষ্টের কথা বুঝেছিল। মায়ের স্নেহের জন্য ও যে কতটা বুভুক্ষু তা জানিয়েছিল। সবিতাকে অস্বীকার করা, উপেক্ষা করাটা যে সায়নের মায়ের প্রতি তীব্র অভিমান থেকে তৈরি তাও বুঝিয়েছিল। সায়নের মা কেঁদে ফেলেছিলেন সব শুনে। বড্ড অসহায় মনে হচ্ছিল মহিলাকে তখন। নন্দিনী বলেছিল, আপনি ফাদারের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলুন। সায়নকে যেভাবেই হোক আপনার কাছে ফিরিয়ে নিয়ে যান, নয়তো সায়নের মনোজগতের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। ওর সম্ভাবনা আছে, কিন্তু এই রকম মানসিক অবস্থায় থাকলে ও বেশিদূর যেতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব ফাদারের সাথে কথা বলে একটা ব্যবস্থা করুন। এর কিছুদিন পরে সেন্ট জনসে ঢোকার ঠিক 1 বছরের মাথায় এসএসসি পরীক্ষার মাধ্যমে সরকারি স্কুলে নিয়োগপত্র হাতে পায় নন্দিনী। সেন্ট জনসের চাকরি সেখানে ইতি হয়ে গিয়েছিল। সায়নের কথা, সেন্ট জনস স্কুলের কথা খুব মনে পড়তো বটে, কিন্তু 100 কিলোমিটার দূরের প্রাক্তন স্কুলের সাথে সেভাবে আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি। তখন তো মোবাইল, ইন্টারনেটের যুগ আসেনি। তারপর দীর্ঘ 25 বছর কেটে গেল প্রিয়বালা হাই স্কুলে। গত 10 বছর এই স্কুলেরই প্রধান শিক্ষিকা নন্দিনী সেনগুপ্ত ছাত্র দরদে শিক্ষিকা হিসেবে এলাকার শ্রদ্ধার পাত্রী। সংসারের নানা দায়িত্ব কর্তব্য পালন করতে করতে বিয়েটা তার আর করা হয়ে ওঠেনি। এখন স্কুলেই তার ধ্যান জ্ঞান, আর ছাত্রীরাই তার সন্তান। তিনি দায়িত্ব নেবার পর স্কুলের অভূতপূর্ব উন্নতি হয়েছে। তারই স্বীকৃতিস্বরূপ এই রাষ্ট্রপতি পুরস্কার। ম্যাডাম, আমরা আপনার শহরে ঢুকে গেছি। এবার কোন দিকে যেতে হবে যদি একটু বলে দেন। ড্রাইভারের গলার আওয়াজে নন্দিনীর চিন্তাসূত্র ছিন্ন হয়। পথ নির্দেশ দিয়ে নিজেকে একটু গুছিয়ে নেন। আজ এত বছর পর সায়নকে দেখে খুব ভালো লাগছে। শনিবারের জন্য এখন থেকেই মনে মনে অপেক্ষা করছেন তিনি। শনিবার ঠিক সন্ধ্যে 6টায় ডিংডং বেল বাজল। নন্দিনী এসে দরজা খুলে দিলেন। সায়নের হাতে রঙিন কাগজে মোড়া একটা মস্ত বড় টাটকা গোলাপের তোড়া। তার সাথে আর কী সব প্যাকেট সামলাতে সামলাতে ঘরে ঢুকলো ও। সামনের নিচু টেবিলের উপর সব রেখে নন্দিনীকে প্রণাম করে গোলাপের তোড়াটা হাতে তুলে দিল। হতবাক নন্দিনী কোনো রকমে শুধু বলতে পারলেন, এসব আবার কি? সায়ন বলল, ম্যাম, ছোটবেলায় বন্ধুরা আপনাকে বাড়ি থেকে এনে নানা রকমের ফুল দিত। আমারও খুব ইচ্ছে করতো অন্তত একদিন একটা ফুল আপনাকে দিতে। কোনোদিনও দিতে পারিনি, তাই আজ স্বাদ মিটিয়ে নিলাম। তাছাড়া একটা উপলক্ষ তো আছেই। এত বড় একটা পুরস্কার পাচ্ছেন আপনি। আমি আপনার প্রথম ছাত্রদের একজন। আমি অভিনন্দন জানাবো না তা কি হয়? আর এই প্যাকেটগুলোতে শাড়ি আর চকলেট আছে। মনে আছে সে সময় আপনার ব্যাগে সবসময় চকলেট থাকতো? আপনি খেতেন, আমাদেরকেও দিতেন। এখনও চকলেট খান কি না জানি না, তাও আনলাম পুরনো দিনের কথা মনে করে। নন্দিনীর বাক্যস্ফূর্তি হয় না। এত খুঁটিনাটি মনে রেখেছে সায়ন, এতদিন পরেও। মুখে ছদ্ম রাগ দেখালেও ভালো লাগে সায়নের এই আন্তরিকতা। কফির কাপ হাতে নিয়ে গুছিয়ে বসেন দুজন। নন্দিনী বলেন, তোমার কথা আমার খুব মনে পড়তো জানো। খবর নেবার মতো কোনো উপায় ছিল না তখন।
আজ এত বছর পর এভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। কেমন আছো বলো? তোমার মা কেমন আছেন? 1000 ওয়াটের বাল্ব জ্বলে ওঠে সায়নের চোখে মুখে। মা তো আপনার কথা বলে শেষ করে উঠতে পারে না। সব সময় বলে, দিদি না থাকলে আমি তোকে হারিয়েই ফেলতাম। আমি ভেবেছিলাম হোমে থাকলে তুই ভালো খেতে পাবি, লেখাপড়া শিখে মানুষ হবি। কিন্তু আমার কাছ থেকে দূরে থাকাতে তোর শিশু মনে যে কতটা কষ্ট হচ্ছে মা হয়েও আমি বুঝতে পারিনি। দিদি সব বুঝতে পেরেছিলেন, তাই তো আমাকে জোর করেছিল তোকে নিজের কাছে নিয়ে আসার জন্য। যাক, তুমি তাহলে মায়ের কাছে ফিরে গিয়েছিলে শেষ পর্যন্ত। হ্যাঁ, আপনার সাথে কথা হবার পরেই মা ফাদারের সাথে কথা বলেছিল। তখন ফাদারই মাকে বলেছিলেন আমাকে নিয়ে ঘর ভাড়া করে থেকে সেলাই করে জীবিকা নির্বাহ করতে। আমার যাবতীয় খরচ অবশ্য বরাবর হোম বহন করেছে, পড়াশোনা থেকে খাওয়া দাওয়া সব। মায়ের কাছে ফিরে গিয়ে আমি একদম বদলে গিয়েছিলাম, পড়াশোনায় খুব মন দিয়েছিলাম। দুঃখ এটাই যে সেই সায়নকে আপনি দেখেননি। দুষ্টু সায়নই হয়তো আপনার মনে থেকে গেছে। নন্দিনী হাসেন, মুখে কিছু বলেন না, যদিও তার মনে হাজার কথার ভিড়। চোখের তারায় নানা রঙের আলো খেলা করে যায়। সায়ন বলে চলে, আমি যা আজ ইংলিশে এমএ পাশ করে চাকরি করছি তা আপনার আর ফাদারের জন্যই সম্ভব হয়েছে। বাবাকে তো ভালো করে মনে নেই, মাই ছিল আমার জগৎ। হোমে থাকার সময় মায়ের অভাবে আমার খুব কষ্ট হতো। ছোট ছিলাম তো, রাতের বেলা মাকে জড়িয়ে ধরে মায়ের গায়ের উপর পা তুলে ঘুমোতে ইচ্ছে করতো। ইচ্ছে হতো আগের মতো মা ভাত মেখে খাইয়ে দিক, আদর করুক। কিন্তু এসব কিছুই পেতাম না। তাই মায়ের উপর রাগ হতো, অভিমান হতো। মনে হতো আমি পড়বো না, ভালো ছেলে হয়ে থাকবো না। মা যেমন আমাকে কষ্ট দিচ্ছে আমিও মাকে তেমনই কষ্ট দেব। আমার শিশু মনটাকে কেউ বোঝেনি, গুরুত্ব দেয়নি। শুধু আপনি বুঝেছিলেন আমি কি চাই। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ফাদার পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন আমি চাকরিতে ঢোকার আগেই। তার জন্য আমি কিছুই করার সুযোগ পাইনি। এখন মাসে একবার করে হ্যাপি হোমে যাই, সবার সাথে সময় কাটাই, আর আমার স্যালারির 1/4 ভাগ ওখানে জমা করে দিই। আমার মতো আরও অনেক ছেলে মেয়েরা যেন পায়ের নিচে একটু দাঁড়াবার মতো মাটি পায়, সেটাই চাই। নন্দিনীর চোখ উপচে জল আসতে চায়। তার সারাটা জীবনের যে সাধনা, তার বীজ বপন হয়েছিল এই সায়নের মাধ্যমেই। আজ সেই বীজ ফুলে ফলে সেজে মহীরুহ হয়ে উঠেছে। এ যে কত বড় তৃপ্তি! তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার সায়ন নিজে, অন্য সব পুরস্কার এর কাছে তুচ্ছ। সেদিনের ফাইলটা নন্দিনীর হাতে তুলে দিয়ে সায়ন বলে, ম্যাম, এই আপনার ফাইল, কাজ হয়ে গেছে। আলতো করে নন্দিনীর চোখের কোল বেয়ে গড়িয়ে নামা জলটুকু মুছে দিয়ে সায়ন আবার বলে, এবার থেকে জানবেন সায়ন নামে আপনার একটা ছেলে আছে। যখন যা দরকার হবে একবার শুধু বলবেন, আমি হাজির হয়ে যাব। আর হ্যাঁ, আমার 1 বছরের ছোট্ট একটা মেয়ে আছে। একদিন আমাদের বাড়িতে এসে আশীর্বাদ করে যাবেন, যেন আমার মেয়ে ঠিক আপনার মতোই হয়। সায়নের হাত দুটো শক্ত করে চেপে ধরে জল ভরা চোখ নিয়েই নন্দিনী বলেন, আর ম্যাম নয়, আপনি নয়, এবার থেকে আন্টি আর তুমি বলে ডাকিস আমাকে। তোর মতো একটা ছেলে পেয়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার রে। আর কিছু আমি চাই না। সেদিন রাতে ফেরার পথে গাড়িতে বসে সায়ন মনে মনে বলে, একদিন তুমি অনাথ আশ্রম থেকে আমাকে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলে, আমার শূন্যতা পূর্ণ করেছিলে। আজ সায়ন তোমার শূন্যতাটুকু পূর্ণ করার যথাসাধ্য চেষ্টা করবে, চিন্তা করো না তুমি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।